প্রত্যেকদিন আমার যা মানে আমার দেবরানী রাতের বেলা চিৎকার করে কান্নাকাটি করতো এবং তার চিৎকারের আওয়াজ শুনে আমার বর প্রত্যেক দিন রাতে আমার জায়ের ঘরের ভিতরে চলে যেত এবং আমি যখন বরের পেছনে যেতাম তখন আমার বর দেবরানীর ঘরের ভিতর ঢুকে দরজাটাকে ভেতর থেকেই লাগিয়ে দিত। আমার দেবরানী মানে আমার দেওরের বউ দেখতে খুব সুন্দরী ছিল। আমার জায়ের নাম চিত্রা এবং আমার নাম রিমা। আমি তাকে বোনের মতোই ভালোবাসতাম। আমার বিয়ের ২ বছর পরে দেওরের বিয়ে হয়েছিল। আমার দেওর কর্পোরেটরে কাজ করত এবং আমার বর একটা বড় কোম্পানিতে জব করত। প্রত্যেকদিন আমার বর বাহানা করে আমার দেবরানীর ঘরের ভিতর চলে যেত আর আমাকে বলতো চিত্রা হচ্ছে আমার বোনের মতোই, তার খেয়াল আমাকেই রাখতে হবে। এই কথাটা বলে প্রত্যেকবার আমার বর বাহানা করত এবং রাতের বেলা জায়ের ঘরের ভিতর ঢুকে যেত। আর আমার বর যখনই আমার জায়ের ঘরে ঢুকতো তখনই আমার জায়ের কান্নাকাটি বন্ধ হয়ে যেত। না জানি আমার বর জায়ের ঘরের ভিতর ঢুকে কী করতো, যার জন্য আমার জায়ের কান্নাকাটি বন্ধ হয়ে যেত। এটার সত্যিটা আপনারা এই গল্পের মাধ্যমেই জানতে পারবেন এবং সত্যিটা শোনার পরে আপনাদের শরীর কেঁপে উঠবে। কিন্তু আমি প্রথমে খুব খুশি ছিলাম এটা দেখে যে আমার বর দেবরানীকে নিজের বোনের মতোই ভালোবাসে। আসলে আমি বরের সঙ্গে কানপুরে থাকতাম এবং আমার দেওর অন্য শহরে থাকতো। আমার শ্বশুর শাশুড়ি তো গ্রামেই থাকতো। আমার বর প্রত্যেক মাসে আমার শ্বশুর শাশুড়িকে টাকা পাঠিয়ে দিত। আমি আমার শ্বশুর শাশুড়িকে অনেকবার বলেছিলাম তারা যাতে আমাদের সঙ্গে কানপুরের বাড়িতে চলে আসে, কিন্তু তারা গ্রামের বাড়ি এবং জমি জায়গা ছেড়ে কানপুরে আসতে রাজি হয়নি। তাই বাধ্য হয়ে আমাকে বরের সঙ্গে গ্রামের শ্বশুরবাড়ি ছেড়ে কানপুরে যেতে হয়েছিল। কানপুরের বাড়িতে আমার বরের সঙ্গে খুব ভালো ছিলাম এবং সুখে ছিলাম। কিন্তু দেওরের বিয়ের পরে বর যখন আমার দেওর ও দেবরানীকে কানপুরে আমাদের বাড়িতে ডেকেছিল, সেদিন থেকেই আমার জীবনে ঝড় আসতে শুরু করেছিল। আসলে আমার দেওর যে শহরে কাজ করত সেখানে খুব কম টাকা পেত এবং কানপুরে আমার বর দেওরকে কর্পোরেটরের কাজ দিয়েছিল। এখানে কাজ করে আমার দেওর মাসে 25,000 টাকা বেতন পেত। আমার দেওর আগে যেখানে কাজ করত সেখানে আরও কম মাইনে পেত। তাই আমার বর দেওরকে বলেছিল, তুই চিত্রাকে নিয়ে আমার এই কানপুরের বাড়িতে চলে আয়, তাহলে তুই ভালো টাকা মাইনে পাবি। আমার দেওর ও দেবরানী যখন আমাদের কানপুরের বাড়িতে এসেছিল তখন আমার বর বলেছিল তারা নাকি ২-৩ মাস আমাদের ফ্ল্যাটেই থাকবে, তারপরে তারা অন্য বাড়িতে শিফট হয়ে যাবে। আমার দেওর ও দেবরানী আমাদের বাড়িতে আসার পরে আমার দেবরানী তো একটাও কাজ করতো না, সারাক্ষণ সাজুগুজু ও নিজের রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকতো। আমি ভাবতাম সে আমার থেকে অনেক ছোট, তাই আমি তাকে কাজের ব্যাপারে কিছু বলতাম না এবং তাকে নিজের বোনের মতোই ভালোবাসতাম। কিন্তু ভাবতেও পারিনি আমি যাকে নিজের ভেবে এত বিশ্বাস করব, সে আমার বিশ্বাস একদিন ভেঙে দেবে এবং আমার সংসারে আগুন লাগিয়ে দেবে। এদিকে যখন থেকে আমার দেওর ও যা আমাদের বাড়িতে এসেছিল তখন থেকে লক্ষ্য করেছিলাম আমার বর দেবরানীকে দেখে অনেক বেশি ঘাবড়ে যেত এবং দেবরানীর প্রতি অনেক বেশি যত্ন নিত। এমনকি আমরা যখন একসঙ্গে টেবিলে খেতে বসতাম তখন আমার বর সারাক্ষণ টেবিলে বসে চিত্রার দিকেই তাকিয়ে থাকতো এবং চিত্রা যখনই কিছু খাবার নিতে যেত তখনই আমার বর আগেই তাকে খাবারের বাটি বা প্লেট সার্ভ করতো এবং বলতো তোমার যা লাগবে আমাকেই বলবে। প্রথমে কিছুদিন আমি তো এইসব গুরুত্ব দিইনি, কিন্তু যত দিন যাচ্ছিল আমার বরের চিত্রার প্রতি আজব ব্যবহার আমার খুব অদ্ভুত লাগছিল। আমার এমন মনে হচ্ছিল আমার বর যেন চিত্রার গোলাম হয়ে গেছে। চিত্রার যখন যা দরকার হতো সে আমার বরকে ফোন করে বলতো এবং আমার বর সেই জিনিসটা এনে হাজির করে দিত। আমার দেওর তো সারাদিন কাজেই ব্যস্ত থাকতো এবং চিত্রাকে সময় দিতে পেত না। চিত্রা আমাকে প্রায় দিন বলতো, দিদি তুমি খুবই ভাগ্যবতী যে দাদার মতো বর পেয়েছো। তোমাকে কত উপহার এনে দেয়, আর তোমার দেওর তো এত কিপটে যে উপহার দেওয়া তো অনেক দূরের কথা, একদিনও আমাকে বাইরে ঘুরতেও নিয়ে যায় না। সেদিন সন্ধ্যাবেলায় চিত্রা ও আমি রান্নাঘরে কাজের ব্যাপারে কিছু কথা বলছিলাম। ওই সময় আমার বর এসে দেখলো যে আমি চিত্রার সঙ্গে কথা বলছি। তখন বর তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে আমার ঘাড়ে হাত দিয়ে আমাকে রান্নাঘর থেকে বেডরুমে নিয়ে এসে বলল, রিমা তোমার কি দরকার আছে চিত্রার সঙ্গে এত বেশি কথা বলার? ও তো তোমার থেকে ছোট, ওর মুখ থেকে যদি উল্টোপাল্টা কথা বেরিয়ে যায় তাহলে তোমাকে খারাপ লেগে যাবে, তাই ওর সঙ্গে বেশি কথা বলার দরকার নেই। তারপর বর আমাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমার থেকে কেউ দূর করতে পারবে না। বরের অদ্ভুত ব্যবহার ও আজব কথাবার্তা শুনে আমি খুব আশ্চর্য হয়েছিলাম। আমি তখন বরকে বললাম, তুমি এটা কেমন কথা বলছো?
চিত্রা সারাদিন আমাদের বাড়িতেই থাকে, তাহলে আমি ওর সাথে কথা না বলে কিভাবে থাকবো? আর তোমাকে আমার থেকে কেউ দূর করবে না। বর তখন আমাকে বলল, না, তোমাকে কথা দিতে হবে যে তুমি চিত্রার সঙ্গে খুব বেশি কথা বলবে না, নইলে আমি কিন্তু কষ্ট পাবো। কারণ আমার চিত্রাকে খুব একটা ভালো লাগে না, তাই আমি চাই না তুমি চিত্রার সঙ্গে বেশি কথা বলো। বরের কথা শুনে আমি তাকে বললাম, ঠিক আছে, আমি চিত্রার সঙ্গে বেশি কথা বলবো না। কিন্তু আমার মনে খটকা লেগেছিল এটা ভেবে যে বর যখন বাড়িতে থাকতো তখন সবসময় আমার জায়ের খাতির যত্ন করতো। আমার যা যেটা বলতো আমার বর সেটাই করতো। সে সারাদিন চিত্রার পেছনেই পড়ে থাকতো। সারাদিন তো আমার বর আমাকে সময় দিত না, এবং যখন রাত হতো বর তখন আমাকে ভালোবাসতো। এই ব্যাপারে বরের সঙ্গে কথা বলবো যে সে কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করে। বর যেদিন বাড়িতে থাকতো সেদিন সারাক্ষণ চিত্রার সঙ্গেই গল্প করতো, আমাকে একটুও সময় দিত না। এদিকে আমাকে চিত্রার সঙ্গে বেশি কথা বলতে বারণ করেছিল। কেন আমার বর এইরকম করতো? শুধু তাই নয়, যখন আমার দেওর বাড়িতে থাকতো এবং আমার যা যখন আমার দেওরের সঙ্গে ঝামেলা করতো বা কান্নাকাটি করতো, তখন আমার বর আমাদের রুম থেকে বেরিয়ে আমার জায়ের ঘরের ভিতরে ঢুকে যেত এবং দরজাকে লাগিয়ে দিত। আমি যখন সেই ঘরে ঢুকতে যেতাম তখন আমার বর ঘরের ভিতর থেকে বলতো, রিমা, তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি একটু পরে আসছি। বর যেদিন বাড়িতে থাকতো সেদিন সারাদিন চিত্রার সঙ্গে ব্যস্ত থাকতো এবং রাত্রেবেলা আমাকে সময় দিত। রাত্রেবেলা ঘরের ভিতর ঢুকে বর আমাকে ভালোবাসতো, কিন্তু সারাদিন চিত্রার সামনে ভালোবাসা তো দূরের কথা, বর আমার সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলতো না, আমার থেকে দূরে দূরে থাকতো। বেশ কিছুদিন বরের এই রকম ব্যবহার দেখার পরে একদিন রাতে আমি বরকে জিজ্ঞেস করেছিলাম যে সে এই রকম ব্যবহার কেন করে। বর তখন আমাকে বলেছিল, চিত্রা হচ্ছে ছোট, আমি তাকে নিজের বোনের মতোই ভালোবাসি। তার যেহেতু বাবা মা নেই, তাই আমি তাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছি, কারণ আমার ভাই চিত্রাকে অনেক ভালোবাসে। চিত্রা যদি কোনো কারণবশত আমার ভাইকে ছেড়ে চলে যায়, তাহলে আমার ভাইয়ের কি হবে? কারণ চিত্রা খুব জেদি স্বভাবের মেয়ে। আমার ভাই চিত্রাকে সময় দিতে পারে না, কিন্তু আমি যখন তোমার সঙ্গে সময় কাটাই তখন চিত্রার মনে এটা ভেবে হিংসে হয় যে আমার ভাই তাকে সময় দেয় না, কিন্তু আমি তোমাকে কত ভালোবাসি, এবং সে এটা ভাবে যে আমার ভাই হয়তো তাকে ভালোই বাসে না। ওই জন্য আমি চেষ্টা করছি তাকে নিজের বোনের মতো ভালোবাসা দিয়ে আগলে রাখতে। আমার বর তো চিত্রার ব্যাপারে এমনভাবে কথা বলছিল, মনে হচ্ছিল যেন সে চিত্রাকে অনেক আগে থেকে চেনেও জানে। আমার দেবরানীর এই বাড়িতে আসার আগে আমার বর আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার দেওর ও দেবরানীর আসার পরে বর আমাকে লুকিয়ে ভালোবাসে। কিন্তু আমার মাঝে মধ্যে মনে হতো চিত্রাকে দেখে আমার বর হয়তো ভয় পেত, বা এটা হয়তো আমার মনের ভুল ধারণা, কিন্তু জানি না কেন আমার এই রকম মনে হতো। একদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম, ওই সময় চিত্রা সেজে গুজে রান্নাঘরে আমার সামনে দাঁড়ালো এবং আমার কাছে এসে আমার কানের দুলটা দেখে বলল, বৌদি, এত সুন্দর সোনার কানের দুল তোমাকে দাদা এনে দিয়েছে? আমি তখন চিত্রাকে বললাম, হ্যাঁ, এই কানের দুলটা তোমার দাদা আমাকে এনে দিয়েছে। চিত্রা তখন বলল, তোমার কত কপাল, দাদা তোমাকে কত জিনিস এনে দেয়, আর ওদিকে আমার বর একটা কিপ্টে। আসলে আমার বর আমাকে মাঝে মধ্যে উপহার দিত। সেদিন রাতের বেলা বর আমাকে একটা গলার মালা উপহার দিয়েছিল। তারপর আমাকে বলেছিল, রিমা, আমি তোমাকে এই গলার মালাটা উপহার দিয়েছি এই কথাটা যাতে চিত্রা জানতে না পারে। আমি তো আশ্চর্য হয়েছিলাম বরের কথা শুনে, কেন সে তার উপহারের কথাটা চিত্রাকে বলতে বারণ করেছিল। আমার মনে অনেক প্রশ্ন ছিল। আমি না পেরে রেগে বরকে বলেছিলাম, কেন তুমি আমাকে উপহার দিয়েছো এই কথাটা চিত্রা জানলে কি হবে? বর তখন ভালোবেসে আমার গালে হাত দিয়ে বলতো, আরে বাবা, তুমি রাগ কেন করছো? চিত্রা যদি জানতে পারে আমি তোমাকে গলার মালা উপহার দিয়েছি, তখন সে আবার আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করবে এবং আমার ভাইকে উল্টোপাল্টা কথা বলবে, আমার ভাইকে অপমান করবে। আমি সেটা চাই না, এই জন্যই তোমাকে বারণ করছি। এদিকে কিছুদিন থেকে প্রত্যেক দিন রাতে দেওরের বাড়ি আসার আগেই চিত্রা জোরে জোরে চিৎকার করে নিজের ঘরে বসে কান্নাকাটি করত। ওই সময় আমার বর ঘরে থাকতো। যখনই চিত্রার কান্নাকাটির আওয়াজ বর শুনতে পেত, তখনই আমার বর আমাকে ছেড়ে চিত্রার ঘরে চলে যেত। ওই সময় চিৎকার চেঁচামেচি ও কান্নাকাটি করতো যখন আমার বর বাড়িতে থাকতো, এবং আমি যখনই তার ঘরে যেতে চাইতাম তখন বর আমাকে বাধা দিত, আমাকে যেতে দিত না এবং নিজে চিত্রার ঘরে চলে যেত। আমি আর এই সব সহ্য করতে পারছিলাম না, কারণ একটা স্ত্রী কখনোই নিজের স্বামীকে অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে পারে না। যখনই রাতের বেলা আমার বর আমাকে ছেড়ে চিত্রার ঘরে যেত, তখনই আমার খুব রাগ হতো। সেদিন আমি না পেরে বরকে বলেছিলাম যে আমার দেওর ও দেবরানী আমাদের বাড়ি থেকে কখন যাবে, কারণ তারা তো 2 মাসের জন্য আমাদের বাড়িতে এসেছিল
এবং তাদের আমাদের বাড়িতে আসতে 2 মাস হয়ে গেছিল। আর এমনিতেও আমাকে চিত্রার হাবভাব মোটেই ভালো লাগতো না, তার মতিগতিও ভালো লাগতো না, কারণ সে সবসময় আমার বরের তারিফ করতো আর আমাকে একটাই কথা বলতো যে তোমার খুব কপাল, কারণ তুমি এই রকম বর পেয়েছো। আমার বর যখন রাতের বেলা চিত্রার রুমে চলে যেত তখনও আমি কিছু বলতাম না, কারণ আমার বরের উপরে অনেক বিশ্বাস ছিল। আমি জানতাম সে আমাকে ভালোবাসে, সে আমাকে কোনো দিন ঠকাবে না। কিন্তু প্রত্যেকটা মানুষের একটা সহ্যের সীমা থাকে। যখন থেকে আমার দেবরানী এই বাড়িতে এসেছিল তখন থেকে আমার বর আমাকে লুকিয়ে ভালোবাসতো এবং বাড়িতে চিত্রার সামনে আমার সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলতো না। সেদিন রাতের বেলা আমি ও বর ঘুমিয়েছিলাম। হঠাৎ করে অর্ধেক রাতে মনে হলো আমার বর আমার পাশে নেই। তারপর বিছানা থেকে উঠে ঘরের লাইটটা অন করতেই দেখলাম আমার বর আমার পাশে নেই এবং রুমের দরজা খোলা আছে। আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই আমার বর আমার দেবরানীর ঘরেই গেছে। সেদিন আমি মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম যে আর যাই হোক না কেন, আজ এটা দেখবই যে আমার বর দেবরানীর ঘরের ভিতর ঢুকে কি করে। তারপর আমি চুপচাপ রুম থেকে বেরিয়ে দেবরানীর ঘরের দিকেই যাচ্ছিলাম, কারণ সেদিন আমি নিজের রাগ সামলাতে পারিনি এবং ভেবেই নিয়েছিলাম আর যাই হোক না কেন সব সত্যি কথা জানবই। আসলে আমার দেওর কিছু কাজের জন্য 2 দিনের জন্য বাইরে গেছিল, আর আমার দেবরানী সেটার সুযোগ নিয়ে নিশ্চয়ই আমার বরের সঙ্গে কোনো খারাপ কাজ করছে। বরের উপরে আমার অনেক বিশ্বাস ছিল, কিন্তু সেদিন অর্ধেক রাতে যখন বরকে আমি নিজের ঘরে দেখতে পাইনি তখন একটু হলেও আমার মনের বরের প্রতি সন্দেহ হয়েছিল। সেদিন আমি ভেবেই নিয়েছিলাম যদি আমি নিজের চোখে দেখি যে আমার বর ও দেবরানী আমাকে ঠকাচ্ছে তাহলে আমি দুজনের নামে থানায় গিয়ে রিপোর্ট করব। কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, কারণ এতদিন আমি সব কিছু সহ্য করেছি, এতদিন আমি কাউকে কিছু বলিনি। আমার বর যখন আমার দেবরানীর রুমে চলে যেত তখন আমার মনে যা কষ্ট হতো সেটা আমি কাউকে বলিনি এবং সেই কষ্টটা আমি প্রকাশ হতেই দিইনি। কিন্তু আজ সব কিছু সহ্যের বাইরে ছিল। তারপর আমি যখন চুপচাপ তাদের রুমের দিকে গেলাম এবং তাদের দরজার সামনে কান পেতে ভেতরের কথা শোনার চেষ্টা করছিলাম, তখন ভেতর থেকে 2জনের কথা বলার শব্দ আসছিল। তখন আমি চিত্রার আওয়াজ শুনতে পেলাম। সে বলছিল, আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। আমি যেমনভাবে বলবো তোমাকে সেই রকমভাবেই আমাকে খুশি করতে হবে, নইলে আমি কিন্তু সব সত্যি কথা বলে দেব। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না চিত্রা কাকে এবং কেন হুমকি দিচ্ছিল। তারপর ওদিক থেকে আমার বরের শব্দ শুনতে পেলাম। তারপর বর যা বলল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বর তখন বলল, চিত্রা, তোমার হাতে পায়ে ধরছি, তুমি কাউকে কিছু বলবে না, তুমি যা বলবে আমি সেটাই করব। চিত্রা তখন আমার বরকে বলল, তোমার বউয়ের জন্য যে অনেক দামি গলার মালা এনে দিয়েছো, ওই রকম গলার মালা কালকেই আমাকে এনে দিতে হবে। আমি শুনতে পেলাম বর তখন বলল, তুমি যেটা বলবে আমি সেটাই করব। শুধু মালা কেন, তুমি যা চাইবে আমি তোমাকে সেটাই দিব, শুধু তুমি সত্যি কথা বলবে না। বরের কথা শুনে তো আমার পুরো শরীর কাঁপছিল। বর চিত্রাকে কি সত্যি কথা লুকিয়ে রাখতে বলছিল? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না বর চিত্রাকে কি সত্যি কথা লুকোতে বলছিল। বর যখন লুকিয়ে অর্ধেক রাতে চিত্রার রুমে গিয়েছিল তখন আমার মনে এটা সন্দেহ হয়েছিল যে হয়তো আমার বর ও চিত্রার কোনো অবৈধ সম্পর্ক আছে, যেটার ব্যাপারে আমি ও আমার দেওর জানি না। ভেবেছিলাম আজ রাতে তাদের 2জনকে হাতে নাতে ধরব, কিন্তু চিত্রার কথা শুনে বুঝতে পেরেছিলাম যে অন্য কিছু ব্যাপার আছে। চিত্রা আমার বরের ব্যাপারে এমন কি সত্যি কথা জানে যেটার ব্যাপারে আমি জানি না। এই কথাটা ভাবতে ভাবতে আমি সেখান থেকে নিজের রুমে চলে এসেছিলাম এবং নিজের রুমের লাইটটা বন্ধ করে বিছানায় চুপচাপ বসেছিলাম। চিত্রা কি আগে থেকেই আমার বরকে চেনে, নাকি অন্য কিছু ব্যাপার আছে যেটা আমি ও দেওর জানি না? আমার তো কিছুই ভালো লাগছিল না। আমার বর তো আমাকে অনেক ভালোবাসতো, তাহলে আমার থেকে এমন কি লুকিয়েছিল যেটার জন্য সে চিত্রার মুখ বন্ধ রাখতে সব কিছু দিতে রাজি ছিল? বসে বসে আমি এইসব কথাই ভাবছিলাম। ঠিক ওই সময় আমার বর ঘরে ঢুকে আমাকে বিছানায় বসে থাকতে দেখে ঘাবড়ে গিয়ে বলল, তুমি তো ঘুমিয়েছিলে, কি হয়েছে, তুমি বসে আছো কেন? আমি তখন রেগে বরের দিকে তাকিয়ে বললাম, আমি তোমার ব্যাপারে সব সত্যি কথা জেনে গেছি, তাই আমার সামনে আর বেশি নাটক করে কোনো লাভ নেই। তুমি তো চিত্রার মুখ বন্ধ করার জন্য তাকে সব কিছু দিতে রাজি আছো, শুধুমাত্র আমার থেকে সত্যিটা লুকানোর জন্য। কিন্তু আমি তো তোমার ব্যাপারে সব সত্যি কথা জেনে গেছি, এবার তুমি কি করবে? তারপর বর আমাকে যা বলল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল।
বর তখন অনেক বেশি ভয় পেয়ে ও ঘাবড়ে গিয়ে আমার হাত ধরে বলল, রিমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। চিত্রা আমার অতীত ছিল, কিন্তু তুমি আমার বর্তমান। আমি এখন চিত্রার ব্যাপারে ভাবি না, কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি আমার বউ। আমি তোমাকে হারাতে চাইনি। ওই জন্য আমি চিত্রার মুখ বন্ধ রাখার জন্য তাকে সব কিছু দিতে রাজি ছিলাম। তারপর বর কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি যখন চিত্রাকে ভালোবাসতাম তখন তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত ছিলাম। তখন সে আমাদের দুইজনের ওই মুহূর্তের ভিডিও নিজের মোবাইলে ক্যাপচার করে রেখেছিল এবং চিত্রা আমাকে বলেছিল তার কথা মতো না চললে সে এই ভিডিওগুলো তোমাকে দেখিয়ে দিবে। এবং আমার মনে এটা ভয় ছিল যে তুমি হয়তো ওই ভিডিওগুলো দেখার পরে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। ওই ভয়ে আমি চিত্রার মুখ বন্ধ রাখার জন্য সে যা চাইতো আমি তাকে তাই এনে দিতাম। তারপর বর কাঁদতে কাঁদতে আমার কাছে হাত জোড় করে বলল, রিমা, আমাকে ক্ষমা করে দাও। আমি এই কথাগুলো তোমাকে আগে বলিনি, কারণ আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি তখন বরের সব কথা শুনে তাকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে আর কাঁদতে হবে না, কারণ চিত্রা তোমার অতীত ছিল, আর তুমি এখন আমাকেই ভালোবাসো। তাই ওটার জন্য আমার মনে কোনো রাগ নেই। তাই এবার থেকে চিত্রাকে কি করে হ্যান্ডেল করতে হবে সেটা আমি দেখে নেব। তোমাকে আর ভয় পেতে হবে না। আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যদি এই কথাগুলো আমাকে আগেই বলতে তাহলে চিত্রা তোমাকে ব্ল্যাকমেল করতে পারতো না। বর আমার কপালে চুমু খেয়ে বলল, রিমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিয়ের আগে তোমাকে সব সত্যি কথা বলে দিতে হতো। আসলে আমি ও চিত্রা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু একদিন আমি জানতে পেরেছিলাম যে চিত্রা আমার সঙ্গে সম্পর্কে থাকার পরেও অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িত ছিল। আমি তো চিত্রাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সে আমার সঙ্গে আরও দু একটা ছেলেকে ঠকিয়েছিল। আমি চিত্রাকে অনেক ভালোবাসতাম, কিন্তু ভাবতেও পারিনি ওই মেয়েটা টাকার লোভে সব ছেলেদের সঙ্গে সম্পর্ক করত। এই সব কথা জানার পরে আমি চিত্রাকে নিজের জীবন থেকে বের করে দিয়েছিলাম এবং তাকে ভুলে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম। পরে জানতে পেরেছিলাম আমার ভাই নাকি চিত্রাকে ভালোবাসে এবং সে চিত্রাকেই বিয়ে করতে চায়। আমার ভাই এখনও জানে না যে আমার সঙ্গে চিত্রার একসময় সম্পর্ক ছিল। এই কারণে আমার ভাই যখন চিত্রার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেছিল তারপরেও আমি কানপুর থেকে গ্রামের বাড়ি যাইনি, কারণ আমি লজ্জায় আমার ভাইকে বলতেও পারিনি যে ওই মেয়ের সঙ্গে আমার একসময় শারীরিক সম্পর্ক ছিল। চিত্রা জোর করে এখানে এসেছে। চিত্রা আমার ভাইয়ের মোবাইল থেকে আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে ব্ল্যাকমেল করেছিল এবং বলেছিল আমি যদি তাদেরকে কানপুরে না ডাকি তাহলে সে আমার ও তার ভিডিওগুলো সবাইকে দেখাবে। ওই ভয়ে আমি না চাইতেও চিত্রা ও আমার ভাইকে এখানে ডাকতে বাধ্য হয়েছিলাম। তারপর সে যখন ঘরের মধ্যে কান্নাকাটি করতো তখন আমাকে মেসেজ করতো এবং নিজের ঘরে ডাকতো। আমি ভয়ে চিত্রার রুমে চলে যেতাম এবং সে ব্ল্যাকমেল করে আমার কাছে কখনো টাকা চাইতো, কখনো বা সোনা গয়না চাইতো। শুধু তাই নয়, বেশ কয়েকবার ও আমাকে শারীরিক সম্পর্ক করার জন্যও বলেছিল, কিন্তু আমি তাতে রাজি হয়নি এবং আমি তার মায়াজালে পড়িনি। শুধু তাই নয়, তার ভয়ে আমি তোমার সঙ্গে কথাও বলতাম না, কারণ আমি চাইতাম না যে চিত্রা জানতে পায় যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই আমি রাতের বেলা তোমাকে ভালোবাসতাম এবং সারাদিন তোমাকে এড়িয়ে চলতাম, যাতে চিত্রা এটা বুঝতে পারে যে আমি তোমাকে ভালোবাসি না। আর এই জন্যই আমি তোমাকে বারণ করেছিলাম যে আমি তোমাকে যা উপহার দিচ্ছি সেটা যাতে চিত্রা জানতে না পারে, কারণ আমি জানতাম ওই মেয়ে যদি জানতে পারে আমি তোমাকে অনেক ভালোবাসি তাহলে সে যেমন করেই হোক আমাদের দুইজনের সংসার নষ্ট করে দেবে। আর এই জন্যই আমি তোমাকে চিত্রার সঙ্গে বেশি কথা বলতেও বারণ করেছিলাম। চিত্রার নিজের কোনো মান সম্মান বলে কিচ্ছু নেই। ও টাকা পয়সার জন্য নিজের মান সম্মান এবং শরীর সব কিছু বিক্রি করে দিতে পারে। বরের সব কথা শোনার পরে আমি বরকে বলেছিলাম যেমন করে হোক চিত্রাকে এই বাড়ি থেকে বের করতেই হবে। ওদিকে আমার দেওর চিত্রাকে অনেক ভালোবাসতো। আমার দেওর যদি এই কথাগুলো জানতে পারে তাহলে সে ভেতর থেকে ভেঙে পড়বে। তাই আমি ও বর এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেওরকে কিছু না বলেই চিত্রাকে এই বাড়ি থেকে বের করব এবং তাকে জব্দ করব, নইলে সে আমাদের চারজনের জীবনটাই নষ্ট করে দিবে। বরের মুখ থেকে সব কিছু সত্যি কথা জানার পরে আমি বরকে একটা সত্যি কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমি তখন বরকে বললাম, আসলে আমি তোমাদের দুজনের ব্যাপারে কিছুই জানতাম না। আমি শুধু তোমার মুখ থেকে সত্যি কথা জানার জন্যই এটা মিথ্যে কথা বলেছিলাম যে আমি তোমার ও চিত্রার ব্যাপারে সব সত্যি কথা জেনে গেছি। কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। এবার চিত্রাকে জব্দ করতেই হবে, নইলে এইভাবে প্রত্যেকের জীবন নষ্ট করে দেবে।
তার পরের দিন সকালবেলা দেওর যখন সকালের জলখাবার খেয়ে নিজের কাজের জন্য বেরিয়ে গেল, তারপরে আমার বর ও আমি চিত্রার রুমে গেলাম। তখন চিত্রা গান করছিল এবং হাতের আঙুলে নেল পলিশ লাগাচ্ছিল। সে খুব খুশমেজাজে ছিল। আমাদের দুজনকে একসঙ্গে ঘরের ভিতর ঢুকতে দেখে সে অবাক হয়ে আমাদের দুজনের দিকে তাকালো। তারপর বলল, তোমাদের কিছু দরকার আছে? আমি তখন চিত্রার কাছে গিয়ে তার গালে একটা থাপ্পড় মারলাম ও বললাম, তোমার সাহস কি করে হলো আমার বরকে ব্ল্যাকমেল করার? আমি তোমাদের ব্যাপারে সব কথা জেনে গেছি, তাই তুমি যদি এবার বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার ও আমার বরের এই ভিডিওগুলো ফাঁস করে দেব। আর দেওরকে যদি তোমার ব্যাপারে এবং আমার বরের ব্যাপারে সব সত্যি কথা বলে দিই তাহলে সে তোমাকে অবশ্যই এই বাড়ি থেকে এবং নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিবে। তখন তুমি কোথায় যাবে? কারণ তোমার তো বাবা মা নেই। আর আমার দেওর যদি তোমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তোমাকে পথে বসে ভিক্ষে করতে হবে। এবার তুমিই বলো তুমি কি চাও? তুমি যদি চাও আমি এই সত্যি কথাগুলো দেওরকে না বলি তাহলে তোমাকে কালকের মধ্যেই আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কারণ আমার কোনো অসুবিধে নেই এটা জানার পরেও যে আমার বর আগে তোমার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত ছিল। আমি তো আমার বরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার দেওরকে আমি ভালোভাবে চিনি ও জানি। সে যদি তোমার ও আমার বরের ভিডিওটা দেখে তাহলে সে তোমাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দিবে। আমার মুখ থেকে সব কিছু শোনার পরে চিত্রা ভয়ে আমার দিকে এগিয়ে এসে আমার পা ধরে বলল, দিদি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আর এই রকম করব না। আমি কালকের মধ্যে আমার বরকে নিয়ে এখান থেকে চলে যাব, কিন্তু দয়া করে আপনি কিছু বলবেন না। চিত্রাকে আমি ও আমার বর একটা সুযোগ দিয়েছিলাম। তার পরের দিন সকালবেলায় জানি না চিত্রা দেওরকে এমন কী কথা বলেছিল যে দেওর সকালবেলা আমাদের রুমে এসে আমার বরকে বলেছিল, দাদা আমি আর কতদিন তোমার বাড়িতে পড়ে থাকবো? আর 25,000 টাকা তো আমি অন্য কোথাও থেকে এবার ইনকাম করে নিতে পারবো। তাই তোমার বাড়িতে আর বোঝা হয়ে থাকতে চাই না। আমাকে নিজে থেকেই কিছু করতে হবে। তাই আমি আজকে এখান থেকে চলে যাব। আমি এখান থেকে গ্রামের বাড়ি চলে যাব ভাবছি। ওখানে বাবা মায়ের সঙ্গে থেকে কিছু একটা করব। আর যখন ইচ্ছে করবে তোমার এখানে চলে আসব এবং এখানে এসে কিছুদিন থেকে যাব। আর তুমি যখন ছুটি পাবে তখন তুমি বৌদিকে নিয়ে গ্রামের বাড়ি চলে আসবে। এখানে পড়ে থেকে আমার উন্নতি হবে না দাদা। তারপর আমার দেওর সেদিন সন্ধ্যাবেলায় ট্রেন ধরে চিত্রাকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি চলে গেছিল। তাদের চলে যাওয়ার পরে দেওরকে ফোন করে মাঝে মধ্যেই চিত্রার ব্যাপারে জিজ্ঞেস করতাম। দেওর বলতো সব কিছু ঠিক আছে। ওই ঘটনাটা হওয়ার 6 মাস পরে শুনতে পেয়েছিলাম চিত্রা নাকি প্রেগনেন্ট আছে এবং সে এখন শুধরে গেছে এবং সে আমার দেওরের সঙ্গে সংসারে মনোযোগ দিয়েছে। এখন আমি ও বর প্ল্যান করেছি যে আমরাও একটা বাচ্চা নিব। আমি তো আমার বরের সঙ্গে অনেক খুশি আছি এবং খুব ভালো আছি। আমার বরের উপরে বিশ্বাস ছিল এবং আমার বর কোনো দিন আমার বিশ্বাস ভাঙেনি, যার জন্য বরের ব্যাপারে সব কিছু সত্যি কথা জানার পরেও আমি আমার বরকে ছাড়তে পারিনি, তাকে ক্ষমা করে দিয়েছিলাম। এটা জানার পরেও যে আমার বর বিয়ের আগে একজনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত ছিল, তাতে কি হয়েছে? মানুষ ভুল করতেই পারে। কোনো মানুষ যদি বারবার ভুল করে সেটা আর ভুল থাকে না, সেটা কুকর্ম হয়ে যায়। কিন্তু আমার বর জীবনে একবার ভুল করেছিল এবং আমার বরের অধিকার ছিল একটা সুযোগ পাওয়ার। আমি তাকে সুযোগ দিয়েছিলাম। আর এমনিতেও আমার বর আমাকে কোনোদিন ঠকায়নি। সে আমাকে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিল এবং আমাদের বৈবাহিক জীবন যাতে না ভাঙে তার জন্য সে আমাকে সত্যি কথা বলেনি। কিন্তু পরে আমার বর আমাকে সব কিছু সত্যি কথা বলেছিল। এই জন্যই বলে সত্যি কথা একদিন না একদিন প্রকাশ পাবে। মিথ্যে কথা বলে কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। তাই কোনো কিছু ভুল ত্রুটি বা ভুলভ্রান্তি হয়ে গেলে নিজের পার্টনারকে সব সত্যি কথা বলে দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।